জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শামী। কাকরাইলে কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, এখন এটি শুধু একটি ব্যক্তিগত আন্দোলন নয়, আগামী সুষ্ঠু নির্বাচনেরও আন্দোলন। অন্তর্বর্তী সরকারের তথ্য ও স্থানীয় সরকার উপদেষ্টাকে অতি বিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। চলমান আন্দোলনে একাত্মতা জানিয়ে কাকরাইলে এসে এসব কথা বলেন ইশরাক হোসেন। আজকের এই আন্দোলন কোনো এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্য লড়াই নয়। আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন, যেখানে জনগণের সুষ্ঠু সঠিক ভোটদানের মাধ্যমে এবং সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই, এখানে কোনোদিনও আমার মেয়র হওয়ার, মেয়র শপথ নেওয়ার বা ক্ষমতা গ্রহণ করার উদ্দেশ্য অথবা মূল লক্ষ্য ছিল না। পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ডিএনসিসির নগর ভবনের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে বিবৃতি দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুধবার দুপুরে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এই বিবৃতি দেন। বিবৃতিতে জানানো হয়, গেল 18 মে ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরিফুর রহমানকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তার পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য ফোন দেন। তখন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আইনের বাইরে কিছু করার সুযোগ নেই বলে নূরকে জানান, কিন্তু নুরুল হক প্রকৌশলীকে কাজ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। একই সঙ্গে ডিএনসিসির অফিসে তালা লাগানোর হুমকি দেন। এসবের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার গুলশান 2-এর নগর ভবনের সামনে কিছু লোক নিয়ে গণ অধিকার পরিষদের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টি ও ডিএনসিসির প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এতে ডিএনসিসির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করা হয় বিবৃতিতে। ইসি পুনর্গঠনের দাবিতে ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছে এনসিপি। এ সময় সিইসি সহ পুরো কমিশনের পদত্যাগ দাবি করেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সকাল 11টা থেকে নির্বাচন কমিশন ভবনের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলেও দুপুর নাগাদ দলটির কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে জড়ো হন। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে মূল ফটকের সামনে অবস্থান নেন তারা। এ সময় এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, ইসি একটি দলীয় মুখপাত্র হিসেবে আবির্ভূত হয়েছে। ইসি পুনর্গঠন না হলে এনসিপি কোনো নির্বাচন করতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। অভিযোগ করেন, নির্বাচন কমিশন নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। বিক্ষোভে যোগ দিতে আসা দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ইসিকে অবৈধ ঘোষণা করে বলেন, কমিশনের সদস্যরা নিরপেক্ষতা হারিয়েছে। ইসি যদি পুনর্গঠনের পরে ইসির প্রথম টেস্ট হিসেবে সক্ষমতার পরিচয় হিসেবে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছি। রাখাইনে করিডোর নিয়ে কারোর সাথে কোনো কথা হয়নি, এর কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে একটা চ্যানেলের মাধ্যমে রাখাইনে মানবিক সাহায্য পৌঁছে দেওয়া হবে। এদিকে বাংলাদেশ ছাড়া অন্য আর কোনো দেশের পাসপোর্ট নেই বলে দাবি করে এ নিয়ে বিতর্ক বন্ধের আহ্বান জানিয়েছেন ডক্টর খলিলুর রহমান। আরাকানের যে অবস্থা, তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। আমরা এই কোনো করিডোর সৃষ্টি করে সেখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রয়োজনীয়তা নাই। যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে ত্রাণ সম্ভার পৌঁছে দেওয়া। মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না।
বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেছেন, পুশিনের বিষয়ে দিল্লির সঙ্গে যোগাযোগ হচ্ছে, তবে বাংলাদেশের চাওয়া পুশিনের ক্ষেত্রে নিয়মের বাইরে যেন কিছু না ঘটে। বিকেলে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন। স্থল বাণিজ্য বিধিনিষেধ আরোপের বিষয়ে ভারতের চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তৌহিদ হোসেন। দিল্লির সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করছি যাতে নিয়মের বাইরে কোনো কিছু না ঘটে। তারা তাদের অবস্থান কিছুটা জানিয়েছে, আমরা আমাদের অবস্থান তাদের কাছে ব্যাখ্যা করছি যে এভাবে দেওয়াটা যে ঠিক নয়, এটা আমরা তাদেরকে বোঝাচ্ছি এবং আমরা বলছি যে আমাদের তো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর আছে, সেই প্রসিজিওর অনুযায়ী আমরা যাব। যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত তাদেরকে অবশ্যই তাদেরকে ফেরত নিতে হবে। যেসব কারখানা মালিক 28 মের মধ্যে শ্রমিকের পাওনা পরিশোধ করবে না তাদেরকে কারাভোগ করতে হবে এবং বিদেশ ভ্রমণেও রেড অ্যালার্ট জারি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে ঈদুল আজহা নিয়ে প্রস্তুতিমূলক সভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধ না করায় এখন পর্যন্ত অন্তত 5 মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। ব্রিফিংয়ে ঈদুল আজহার আগের 3 দিন ও পরের 7 দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে বলে জানান শ্রম ও নৌপরিবহন উপদেষ্টা। জারি করে সেগুলোকে 5 তারিখ থেকে মানে ঈদের 3 দিন আগের থেকে ঈদের পরে 7 দিন ইনক্লুডিং ঈদ এটা চলাচল করবে না, টোটালি বন্ধ। দিনেও না রাতেও না। রাতে স্পিড বোটগুলো যেন চলাচল না করে সেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। 28 তারিখের মধ্যে টাকা পয়সা দেবেন, আমাকে না, তাদের শ্রমিকদের টাকা পয়সা করবেন। আর যদি না করেন তাদের নামে হুলিয়া জারি হয়েছে, মানে ওয়ারেন্ট জারি আছে, দে উইল বি অ্যারেস্টেড। ওয়ারেন্ট জারি না যাদের প্রায় সবার নামই হয়েছে, যারা এই এখন এই ব্যবস্থার মধ্যে আছেন। ওয়ারেন্ট যাদের নামে জারি হয়েছে তারা বিদেশে থাকলেও আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি ওয়ারেন্ট সহ যে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। লুটপাটের সময় নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। জব্দ করা হয়েছে বাসটি। যাত্রীরা জানায়, মঙ্গলবার রাত 8টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি বাস রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে। পরে সাভারের বাইপাইল ও আশুলিয়া থেকে কিছু যাত্রী বাসে ওঠে। যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রীবেশী 8 থেকে 10 জন ছুরি চাপাতি সহ দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেয়। পরে তারা সবার চোখ মুখ বেঁধে ফেলে। এরপর রাতভর বাসটি নিয়ে সাভারের চন্দ্রা ও যমুনা সেতু পর্যন্ত কয়েকবার চক্কর দেয় ডাকাত দল। এ সময় যাত্রীদের কাছ থেকে লুট করে নেওয়া হয় ফোন, নগদ টাকা, সোনা ও অন্যান্য মালামাল। ভোর 5:30টার দিকে টাঙ্গাইলের বাইপাস সড়কের শিবপুর এলাকায় বাসটি রেখে চলে যায় তারা। এলাকা পার হওয়ার পরে ডাকাতরা এটার কন্ট্রোলে নেয়। পরবর্তীতে ডাকাতি বাস চলন্ত অবস্থায় ডাকাতি করতে থাকে এবং রাবনাতে এই ডাকাতরা এখানে বাসটি থামিয়ে সেখান থেকে চলে যায়। আর এই ব্যাপারে আমাদের অভিযান কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের সদর থানার টিম এবং ডিবি টিম কাজ করছে। এই মামলায় বাসটির একজন ভুক্তভোগী বাদী হয়েছেন এবং এটা মামলা রুজু হয়েছে সদর থানায়। শ্লীলতাহানির ব্যাপারটা আমরা এটা মামলায় উল্লেখ করেছি। এখানে যাত্রীদের থেকে যখন সোনা গয়না বা টাকা পয়সা যখন নিচ্ছিল, মহিলাদের শ্লীলতাহানি মামলাটাও সাথে রেখেছি। পাকিস্তানের বেলুচিস্তানে একটি স্কুল বাসে পরিকল্পিত বোমা হামলায় 4 শিশুসহ অন্তত 6 জন নিহত হয়েছে। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 38 জনে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন নিহত বাকি 2 জন গাড়ির ড্রাইভার ও তার সহকারী। তিনি আরও জানিয়েছেন, বুধবারের এই হামলার সময় বাসে অন্তত 46 জন শিক্ষার্থী ছিল। আহতদের হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বাসটি খুলনা জেলার আর্মি পাবলিক স্কুলের শিক্ষার্থীদের আনা নেওয়ার কাজে ব্যবহার করা হতো। প্রাথমিক তদন্তে জানা গেছে, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি জাতীয় বিস্ফোরকের সাহায্যে এই হামলা চালানো হয়েছে। যদিও এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো সংগঠন। এদিকে হামলার পর পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পেছনে ভারত সরকারের পরোক্ষ মদদ থাকতে পারে।
তাদের দাবি, ভারতের অক্ষ শক্তি হিসেবে কাজ করে এমন সন্ত্রাসী সংগঠন এই হামলায় জড়িত, যদিও এই সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ হাজির করতে পারেনি পাক সেনাবাহিনী। Let's get more on the story now. A bus carrying students from the Army Public School was targeted by an improvised claimed responsible. অবশেষে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের সূচি। 28 মে শুরু হবে প্রথম ম্যাচ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। 25 মে থেকে শুরু হওয়ার কথা ছিল দুদলের 5 ম্যাচের টি-20 সিরিজ, তবে পাক ভারত সীমান্ত যুদ্ধের ফলে সিরিজটি নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। মাঝপথে থেমে যায় পাকিস্তান সুপার লিগ পিএসএলও। দুই দেশের যুদ্ধবিরতি চুক্তি হলে আবারও শুরু হয় পিএসএল, তবে এলোমেলো হয়ে যায় বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি। বৈরী পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের সবুজ সংকেত নিয়ে দেশটির সফর করার সিদ্ধান্ত নিলেও ম্যাচ কমিয়ে আনার এবং একই ভেন্যুতে সবগুলো ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয় বিসিবি। তাতে রাজিও হয় পাক বোর্ড। 5 ম্যাচের পরিবর্তে অনুষ্ঠিত হবে 3টি ম্যাচ। 28, 30 মে ও 1 জুন অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সবগুলো ম্যাচই আয়োজন হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। শারজায় সিরিজ নির্ধারণী ম্যাচে রাত 9টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের শঙ্কা জাগলেও ইনিংসের শেষ ওভারে বোলাররা ম্যাচ জিতিয়েছেন, কিন্তু দ্বিতীয় ম্যাচে ঠিক তার উল্টো চিত্র। শেষ 2 ওভারে 29 রান ডিফেন্ড করার সহজ সমীকরণ মেলাতে পারেননি শফিকুল ইসলাম, তামজিদ, সাকিবরা। নিয়ন্ত্রণহীন বোলিং আর খাপ ছাড়া ফিল্ডিংয়ে স্বাগতিকদের জয় উপহার দেয় বাংলাদেশ। ফলশ্রুতিতে প্রথমবারের মতো টাইগারদের হারিয়ে ইতিহাস গড়া জয়ে সিরিজের সমতা ফেরায় সংযুক্ত আরব আমিরাত। এই সিরিজকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবেই নিয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচের আগে তাই সিরিজ বাঁচানোর পাশাপাশি এই ফরম্যাট নিজেদের সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে টাইগারদের। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ টিকিট বিক্রি শুরু হবে শনিবার থেকে। জমজমাট এই ম্যাচ দেখতে সাধারণ দর্শকদের খরচ করতে হবে 400 টাকা। আর হসপিটালিটি বক্সে বসে খেলা দেখতে সর্বোচ্চ 5000 লাগবে বলে নিশ্চিত করেছে বাফুফে। এছাড়া ভিআইপি 1 এর জন্য 4000, ভিআইপি 2 এর জন্য 2500 টাকা নির্ধারণ করা হয়েছে। আমাদের মেইনটেনেন্স ক্যাপাসিটি তো আমরা আনলিমিটেড সেল করতে পারবো। সো আপনি যদি একা 100টা টিকিট 200টা টিকিট কাটতে চান ইউ ক্যান, বাট এটা এই ম্যাচটার জন্য না। এই ম্যাচটাতে আপনি 5টা টিকিট ম্যাক্সিমাম একজন কাটতে পারবে। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর নামটা দেখেই আমরা দিচ্ছি, এর বাহিরে আর কোনো আইডির প্রয়োজন পড়ছে না। 4 তারিখের ম্যাচটাও আমরা টিকিটিং সিস্টেম রাখছি ওইখানে। আমরা ভাবছিলাম যে ওই ম্যাচের কনফারেন্স আপনাদের জানাইতাম, এটাও আমরা অনলাইনে দিব। ওইখানে আমরা গ্যালারিটা রেখেছি 200 টাকা। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।